আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা 400 ছাড়ালো। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু। আরো জানিয়ে দেব লোহিত সাগরে 3 বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। এদিকে ইরাকের কিরকুকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিহত অন্তত 5। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলের কৌশলগত পরাজয় ঘটতে পারে বলছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মাওলানা ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা 400 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেওয়া আরো 3 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গত 28 অক্টোবর হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলের দখলদার সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার জানিয়েছে গতকাল রোববার গাজায় এই 3 সেনা প্রাণ হারান। এতে গাজায় সব মিলিয়ে 75 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে গত 7 অক্টোবর থেকে গতকাল পর্যন্ত সব মিলিয়ে 401 সেনা নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন আর স্থল হামলা চালাতে গিয়ে নিহত হয়েছেন 75 জন। গতকাল রোববার যে সেনারা নিহত হয়েছেন তারা হলেন 55 নং রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের 6655 নং ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর নেরিয়া শাহের, কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601 ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেন জোসমান, তিনি জেরুজালেমের বাসিন্দা ছিলেন। এছাড়া নিহত হওয়া তৃতীয় সেনা হলেন 601 নং ব্যাটালিয়নের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সার্জেন্ট বেনিয়ামিন ইয়াহুসুইও নিধাম। এই 3 সেনা নিহত হওয়ার পাশাপাশি গতকাল এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল স্থল হামলায় 75 সেনার মৃত্যুর কথা জানালেও হামাসের দাবি ইসরায়েলিদের হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। যুদ্ধবিরতি চলাকালীন হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেন তাদের যোদ্ধাদের হামলায় কমপক্ষে 500 ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। এমনকি গতকাল রোববারই একসাথে 60 সেনার ওপর হামলার দাবি জানায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড, সূত্র টাইমস অব ইসরায়েল। গাজা যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু। গাজা যুদ্ধের মাঝেই আবারও ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হয়েছে। আদালতগুলোকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হলে ওই মামলাটির কার্যক্রম শুরু হয়। সোমবার ইসরায়েলি মিডিয়া সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় বর্তমানে ইসরায়েলের মূল দৃষ্টি গাজা যুদ্ধের দিকেই রয়েছে, তবে আদালতগুলোকে মামলার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরুর নির্দেশ দেওয়া হলে নেতানিয়াহুর মামলাটি সামনে আসে। পরে তাকে ওই মামলার শুনানিতে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য কয়েক মাসের মধ্যে তাকে ডাকা হতে বলেও মিডিয়া সূত্রে জানা গেছে। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, বিশ্বাস ভঙ্গ, দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন এসব অপরাধে তিনি দোষী নন, বরং মিডিয়া ও বামদের সাজানো নাটকে তিনি ফেঁসে গেছেন। সূত্র আল জাজিরা। লোহিত সাগরে 3 বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা। দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় 3টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। রোববার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি সংগঠন এই এলাকায় 2টি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার পরেই এ তথ্য জানালো মার্কিন সেনাবাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে মার্কিন যুদ্ধজাহাজ হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ভূপাতিত করে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করে বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্রের দাবি হুতি অধিকৃত অঞ্চল থেকে এসব হামলা করা হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ। এক বিবৃতিতে হুতির মুখপাত্র জানান, ইয়েমেনের জনগণের দাবি আদায় ও ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে ইসলামী দেশগুলোর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যের ডাকে সাড়া দেয় যুদ্ধ জাহাজ ইউএসএস কর্নে। বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কর্নে 3টি ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে। বিবৃতিতে আরো বলা হয়, এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তারা বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক ক্রুদের জীবন বিপন্ন করেছে। বিবৃতিতে আরো বলা হয়, হুতিদের এ হামলার পেছনে ইরান যুক্ত রয়েছে এমন ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে বলেও জানানো হয়। আন্তর্জাতিক মিত্র অংশীদারদের সঙ্গে মিলে এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের 7 অক্টোবরের সন্ত্রাসী হামলার জেরে গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয়। পেন্টাগন জানিয়েছে, এরপর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে চলাচল করা জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুতিরা। এসব ঘটনায় বরাবরই ইরানের সংশ্লিষ্টতার দাবি করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে দেশ দুটির এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরাকের কিরকুকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত অন্তত 5। ইরাকের উত্তরাঞ্চল কিরকুক শহরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। মার্কিন হামলায় নিহতরা ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বলে আজ সোমবার ইরাকের 3টি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই প্রজেক্টাইল হামলার প্রস্তুতি নেওয়ার সময় ওই মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরাকের এমন কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের এক বিবৃতিতে বলা হয়েছে, কিরকুকে যুক্তরাষ্ট্রের হামলায় তাদের অন্তত 5 যোদ্ধা নিহত হয়েছেন। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। একই দিন ইরাক জুড়ে মার্কিন সৈন্যদের অবস্থানে একাধিকবার হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্ট ইন ইরাক। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রোমালিন এলাকায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের উপর দফায় দফায় রকেট হামলা হয়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ওয়াশিংটন সমর্থন জানানোর পর গত 17 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে মার্কিন সৈন্যদের লক্ষ্য করে 70 বারের বেশি হামলা চালানোর দাবি করেছে। তবে হামাস ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় মার্কিন বাহিনীর উপর হামলা বন্ধ রেখেছিল ইরাকি মিলিশিয়ারা। যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলের হামলা পুনরায় শুরু হওয়ায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো। গাজায় ইসরায়েলের কৌশলগত পরাজয় ঘটতে পারে বলছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অভিযানে যদি শিশু ও নারী ও বেসামরিক লোকজনের হতাহত হওয়া নিয়ন্ত্রণ করা না যায়, সেক্ষেত্রে এই যুদ্ধে হামাসের বিরুদ্ধে জয় পেলেও কৌশলগতভাবে ইসরায়েল পরাজিত হবে। সূত্র রয়টার্স, আরটি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই সতর্কবার্তা দিয়েছেন রোববার পশ্চিমাঞ্চল শহর ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালি শহরে মার্কিন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অস্টিন। সেখানে তিনি বলেন, গাজা উপত্যকায় বর্তমানে যে যুদ্ধ চলছে তাতে বর্তমানে সেখানে গুরুত্বের একদম কেন্দ্রে অবস্থান করছে উপত্যকার সাধারণ বেসামরিক লোকজন। ইসরায়েলের অভিযানের কারণে হামাসের ওপর যদি তাদের নতুন করে আস্থা বাড়তে শুরু করে, সেক্ষেত্রে হামাসের বিরুদ্ধে জয় হলেও কৌশলগতভাবে পরাজিত হবে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ক্ষমতাসীন নেতাদের আমি আগেও বলেছি, আবারও পরিষ্কারভাবে বলছি, গাজার বেসামরিক লোকজন রক্ষায় অবশ্যই সর্বোচ্চ যত্নবান হতে হবে এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশে কোনো বাধা দেওয়া যাবে না। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মাওলানা ফজলুর রহমান। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পাকিস্তান পিপলস পার্টি আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক বা না করুক, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন জমিয়ত ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান, এমনটা মনে করেন দলটির নেতারা। স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেইউআইএফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, যদি ফজলুর রহমানকে বহুদলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান করা যায়, তাহলে তাকে দেশের প্রেসিডেন্টও করা যেতে পারে। খবর জিও নিউজের। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির 5 বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের 8 সেপ্টেম্বর। তবে তিনি বর্তমানে সংবিধানের 44 অনুচ্ছেদের অধীনে দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সংসদ চীনের
সিনেট এবং 4টি প্রাদেশিক পরিষদের একটি বিশেষ অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আলভি হলেন চতুর্থ রাষ্ট্রপ্রধান যিনি তার মেয়াদ পূর্ণ করেছেন। এর আগে 5 বছরের মেয়াদ শেষ করা 3 প্রেসিডেন্ট হলেন পঞ্চম প্রেসিডেন্ট ফজল ইলাহি চৌধুরী, একাদশ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং দ্বাদশ প্রেসিডেন্ট মামনুন হুসাইন।